দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। রাজগঞ্জের বিডিওর মিথ্যা দাবির পর্দাফাঁস। সোনা ব্যবসায়ীকে 28 অক্টোবর অপহরণের অভিযোগ। 27 এবং 28 অক্টোবর কলকাতায় না থাকার দাবি করেছিলেন বিডিও। নিউজ 18 বাংলায় গতকাল দাবি করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। পুলিশের হাতে অক্টোবরের শেষে বিডিওর কলকাতায় আসার তথ্য আমরা আরো জানবো। আমার সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ। গতকাল নিউজ 18 বাংলাকে বলেছিলেন এই বিডিও যে তিনি ওই সময়টাই কলকাতাতে তিনি ছিলেনই না। কি তথ্য এই মুহূর্তে হাতে এসছে পুলিশের? তো গতকালকে এই ভিডিও কিন্তু একেবারে নিউজ 18 বাংলায় একেবারে স্পষ্ট দাবি করেছিলেন তিনি এই সময় কিন্তু কলকাতায় একবারও আসেনি। কিন্তু ইতিমধ্যেই বিধাননগর গোয়েন্দা শাখা অন্যদিকে দক্ষিণ থানা পুলিশের কাছে বেশ কিছু তথ্য এবং ফুটেজ কিন্তু এসে পৌঁছেছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি যে কলকাতায় এসেছিলেন সেক্ষেত্রে বিমানবন্দরে যে ফ্লাইটে এসেছিলেন সেই ফ্লাইটের নাম্বার থেকে শুরু করে তার সিট নাম্বার, অন্যদিকে কবে গিয়েছিলেন, এই প্রত্যেকটি বিষয় কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সেই সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে বিমানবন্দরে ঢোকা মানে কলকাতায় আসা এবং কলকাতা ছেড়ে যে সময় পৌঁছে চলে যাওয়ার মুহূর্ত সেই ক্যামেরা ও সিসি ক্যামেরা ফুটেজ কিন্তু ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এতদিন ধরে দেখা যাচ্ছিল যে বিভিন্ন রকম কিন্তু তথ্য সংগ্রহের কাজ চলছিল। এবারে ভিডিওর যে গতিবিধি অর্থাৎ তিনি কলকাতায় এসেছিলেন কবে, কলকাতা থেকে কবে গেলেন, এই গোটা গতিবিধি কিন্তু পুলিশের পক্ষ থেকে তথ্য নেওয়া হলো এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু দেখা গেল এই সমস্ত তথ্য যেমন জোগাড় করা হলো তার পাশাপাশি ডিটেলসে নেওয়া হলো কবে এসেছিলেন, কোন সময় এসেছিলেন, কবে গিয়েছেন কলকাতা ছেড়ে এবং সেই সময়কার তখনকার সময়কার একটি ভিডিও, যে ভিডিও দেখা যাচ্ছে যে ভিডিও কলকাতায় আসছেন এবং কলকাতা থেকে যেদিনকে আবার বাগডোগরার উদ্দেশ্যে ফিরে যাচ্ছেন। এই দুটি ফুটেজ কিন্তু ইতিমধ্যেই তদন্তকারী যারা সংস্থার এবং গোয়েন্দা শাখা পাশাপাশি দক্ষিণ থানার পুলিশ তাদের কাছে এই মুহূর্তে হাতে এসে পৌঁছেছে। ইতিমধ্যে সেই গোটা বিষয় তারা খতিয়ে দেখছে। অন্যদিকে ফুটেজ যেমন খতিয়ে দেখা হচ্ছে তারই পাশাপাশি এই সমস্ত তথ্য ইতিমধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের হাতে কিন্তু তুলে দেওয়া হয়েছে। সঙ্গে থাকুন। রাজগঞ্জের ভিডিওর মিথ্যা দাবির পর্দাফাঁস। রাজগঞ্জের ভিডিওর মিথ্যা দাবির পর্দাফাঁস। অক্টোবরে ভিডিওর কলকাতায় না আসার দাবি মিথ্যা। 20 অক্টোবর ইন্ডিগোর বিমানে কলকাতায় আসেন ভিডিও। ইন্ডিগোর 6E135 বিমানে কলকাতায় আসেন প্রশান্ত বর্মন। ভিডিওর কলকাতাগামী বিমানের সিট নাম্বারও জানা গেছে। অনুপ রয়েছে, আরো ডিটেলে জানাবে। অনুপ, এই বিষয়টা কিভাবে সামনে আসছে, কি জানা যাচ্ছে? ভিডিও যে কলকাতা এসেছিল সেই তথ্য কিন্তু ইতিমধ্যে নিউজ 18 বাংলার হাতে, কারণ গতকালই কিন্তু ভিডিওর পক্ষ থেকে বলা হয়েছিল তিনি এই সময়ে কলকাতায় কোনোভাবে আসেননি এবং কলকাতায় তার কাজ ছিল না এমনটা জানিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে 20 অক্টোবর সেক্ষেত্রে কিন্তু তিনি কলকাতায় এসেছেন। 6E135 এই বিমান ছিল, 25 নম্বর কিন্তু মিডিল সিট ছিল তার এবং ঠিক সন্ধ্যা 6:35 ফ্লাইটে কিন্তু তিনি কলকাতায় এসেছিলেন। ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানা পুলিশের পক্ষ থেকে গতকাল পুলিশের পক্ষ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়। সেখান থেকে তার ফ্লাইটের যে ডিটেলস অর্থাৎ প্যাসেঞ্জার লিস্ট সেখান থেকে কিন্তু সমস্ত তথ্য ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে তার যে তিনি কলকাতায় আসছেন বাগডোগরা থেকে এই বিমানে করে, ইন্ডিগোর বিমানে করে, এবং সেই বিমান থেকে যখন তিনি নেমে যাত্রী প্যাসেঞ্জার যখন লাউঞ্জে তিনি আসছেন, তার পাশাপাশি যখন তিনি টার্মিনালে আসছেন, এই প্রত্যেকটি ফুটেজ কিন্তু ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানা পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছিল। এয়ারপোর্ট অথরিটিকে অফিসিয়ালি মেল করা হয়েছিল এই ফুটেজ তাদেরকে দেওয়া হয় এবং এয়ারপোর্ট অথরিটির পক্ষ থেকে বিধাননগর দক্ষিণ থানার পুলিশকে এই ফুটেজ তারা দিয়েছে। অন্যদিকে প্যাসেঞ্জার যে লিস্ট, ভিডিও যে কলকাতায় এসেছিল এবং যে ফ্লাইট এসেছিল সমস্ত তথ্য কিন্তু ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তারা এই তথ্য সংগ্রহ করেছে। সঙ্গে থাকো অনুপ। গতকালই নিউজ 18 বাংলাকে টেলিফোনে পুরোপুরি এই বিষয়টা অস্বীকার করেছিলেন এই ভিডিও অভিযুক্ত ভিডিও। তিনি দাবি করেছিলেন অক্টোবরের এই সময় তিনি কলকাতাতে আসেননি। কি বলেছিলেন তিনি শোনাবো। স্বপন কামিল্লাকে চেনেন? আমি কিভাবে চিনব স্বপন কামিল্লাকে বলুন? আর আমার চেনার কি দরকারই আছে? আপনি কলকাতায় এসেছিলেন কবে? আমি কলকাতা গিয়েছিলাম অনেকদিন আগে, মানে 27-28 অক্টোবর আপনি কোথায় ছিলেন? আমি কলকাতায় যাইনি, 27-28 কলকাতায় যাই। 27-28 অক্টোবর তিনি কলকাতায় আসেননি বলে নিউজ 18 বাংলায় দাবি করেছিলেন এই অভিযুক্ত ভিডিও।
দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনের চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। সোনার ব্যবসায়ীকে 28 অক্টোবর অপহরণের অভিযোগ। 29 অক্টোবর ইন্ডিগোর বিমানে শিলিগুড়ি ফিরে যান ভিডিও, সেই প্রমাণ রয়েছে। ইন্ডিগোর 6134 বিমানে কলকাতা থেকে শিলিগুড়িতে যান ভিডিও। বিধাননগর দক্ষিণ থানার পুলিশের হাতে ভিডিওর বিমানের টিকিট। অনুপ রয়েছে সঙ্গে। অনুপ, আরো জোরালো হচ্ছে তার মানে এই অভিযোগ ভিডিওর বিরুদ্ধে যা উঠছে। তো ভিডিও প্রত্যেক কথা কিন্তু অস্বীকার করলেও আরো কিন্তু জোরালো হচ্ছে এই তথ্য। পুলিশের পক্ষ থেকে তথ্য কিন্তু সংগ্রহ করা হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি কিন্তু 9 দিন কলকাতায় ছিলেন। 20 তারিখে একেবারে কলকাতায় আসেন 20 অক্টোবর। পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে 29 অক্টোবর তিনি কলকাতা থেকে আবার বাগডোগরাতে শিলিগুড়ি ফিরে যাচ্ছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সন্ধ্যা 6:10 ঘড়ির কাঁটায় তখন কিন্তু এই যে ফ্লাইট, এবং সেখানে 6134 এই বিমানে করে তিনি ফিরে গেছিলেন এবং সিট নাম্বার ছিল 26A এবং উইন্ডো সিট ছিল, কিন্তু এমনটাই কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। এবং গতকালই বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তারা কিন্তু এয়ারপোর্টে পৌঁছয় এবং সেখানে আগেই পুলিশের পক্ষ থেকে অফিসিয়ালি মেল করা হয়েছিল যাতে তাদের এই ফুটেজ একেবারে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে মেল করার পরবর্তী ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষ সেই ফুটেজ, অর্থাৎ ভিডিও যে কলকাতায় এসেছিলেন, কলকাতা থেকে আবার ফিরে গিয়েছেন, এই প্রত্যেকটি ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশের হাতে। শুধু ফুটেজ নয়, অন্যদিকে দেখলে তার প্যাসেঞ্জার লিস্টের যে টিকিটের নাম থাকে সেই প্রত্যেকটি নাম, সিট নাম্বার, কখন গিয়েছিলেন, কখন এসেছিলেন, গোটা গতিবিধির যে ফুটেজ, সেই ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে। পুলিশের পক্ষ থেকে প্রথম থেকে দেখা যাচ্ছিল একেবারে তথ্য সংগ্রহের কাজ চলছিল, এভিডেন্স জোগাড়ের কাজ চলছিল, ডিজিটাল এভিডেন্স জোগাড়ের কাজ চলছিল। পুলিশের পক্ষ থেকে কিন্তু দেখা গেল গতকাল একেবারে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তারা এয়ারপোর্টে পৌঁছলো এবং সেখান থেকে এই সময় তথ্য নিল। তার পাশাপাশি একেবারে ফুটেজ সংগ্রহ করলো, যে ফুটেজ কিন্তু একেবারে আগামীতে তদন্ত প্রক্রিয়া যাতে এগিয়ে নেওয়া যায় সেদিকে কিন্তু আরো এই গ্রহণ হবে এমনটা মনে করা হচ্ছে। তার কারণ ফুটেজই কিন্তু একেবারে পুলিশ হাতিয়ার করছে। প্রথম দিন থেকে লক্ষ্য করে 7 ঘন্টা বেশি ফুটেজ কিন্তু হাতিয়ার করেছিল। তার পরবর্তী ক্ষেত্রে নতুন করে জোরালো হলো এয়ারপোর্টের ফুটেজ। এখান থেকে কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে গোটা গতিবিধি তারা কিন্তু একেবারে নজর রাখছে এবং গতকালই বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে এই ফুটেজ সংগ্রহ করেছে এবং তথ্য কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। মিমি, অনেক তুমি সঙ্গে থাকো। গতকালই নিউজ 18 বাংলায় এই অস্বীকার করেছেন এই ভিডিও পুরোপুরি যে 27 এবং 28 অক্টোবর তিনি কলকাতায় ছিলেনই না, তিনি আসেননি। আরো একবার শুনুন কি বলেছিলেন তিনি। স্বপন কামিল্লাকে চেনেন? আমি কিভাবে চিনব স্বপন কামিল্লাকে বলুন? আর আমার চেনার কি দরকারই আছে? আপনি কলকাতায় এসেছিলেন কবে? আমি কলকাতা গিয়েছিলাম অনেকদিন আগে। মানে 27-28 অক্টোবর আপনি কোথায় ছিলেন? আমি কলকাতায় যাইনি, 27-28 কলকাতায় যাই। খুনের অভিযোগে পাল্টা চক্রান্তের অভিযোগ করছেন ভিডিও। সোনা ব্যবসায়ীর খুনে যোগ অস্বীকার করছেন ভিডিও। রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের চাঞ্চল্যকর বক্তব্য। নিহত স্বপন কামিল্লাকে তিনি চেনেনই না এরকমই দাবি করেছেন। খুনের দিন কলকাতায় ছিলেন না বলে দাবি করেছেন। দাঁতনে উপস্থিতির ভিডিও কারসাজি বলে দাবি করেছেন। নিউ টাউনে তার কোনো বাড়ি নেই বলে দাবি রাজগঞ্জের ভিডিওর। নিজের বা আত্মীয়ের সোনা চুরি হয়নি বলে দাবি করেছেন। পুরো বক্তব্য শোনাবো, ভিডিও কি কি দাবি করেছেন। আমার কোনো ফ্ল্যাট নেই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, পুরোপুরি অভিযোগটাই মিথ্যা এবং চক্রান্তের শিকার। আপনার বা আপনার আত্মীয়র বাড়িতে চুরি হয়েছিল কি? আমার বা আমার আত্মীয়র কারো বাড়িতেই চুরি হয়নি। আপনি কলকাতায় এসেছিলেন কবে? আমি কলকাতা গিয়েছিলাম অনেকদিন আগে। মানে 27-28 অক্টোবর আপনি কোথায় ছিলেন? আমি কলকাতায় যাইনি, 27-28 কলকাতায় যাই। আপনি দাঁতনে গেছিলেন? আমি কেন দাঁতনে যাব? নিউজ 18 বাংলায় একটা ভিডিও দেখুন, পরিবারের দেওয়া স্বপন কামিল্লার বাড়ি হচ্ছে দাঁতনে, ওখানে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে। কি বলবেন বলুন তো? দেখুন, এখন কিসের যুগ চলছে আপনারা সংবাদ মাধ্যম তো ভালো করে জানেন, কার ছবি কিভাবে বিকৃত করে কি করা হয়। এটা আমি পরিষ্কার আপনাদেরকে বলছি, এটা একটা চক্রান্ত চলছে, চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছেন। সোনার দোকানের যিনি মালিক, স্বপন কামিল্লার বাড়ির মালিক, তিনিও বলছেন তাকে নাকি তুলে নিয়ে গিয়ে মারধর করেছে। আমি আপনাকে বলছি শুনুন, আমি তো এত বোকা নই, আইন তো জানি, আইনকে এখনো আমি হাতে নিতে পারবো না। আপনি স্বপন কামিল্লাকে চেনেন? আমি কিভাবে চিনব স্বপন কামিল্লাকে বলুন? আর আমার চেনার কি দরকারই আছে? আপনি অশোক করকে চেনেন? অশোক করকে আমার কি দরকার আছে চেনার? আপনাদের কাছে নামগুলো শুনছি।
আপনাদের নিউজ 18-এ আমি অনেকগুলো বাড়ির ছবি দেখাইয়েছেন, আমি দেখেছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এগুলো একটু এভিডেন্স করে দিন না, এই বাড়িটা ওনার কাগজ এটা, এই বাড়িটা ওনার এই কাগজ এটা। মাটিগাড়া, বীরপাড়া, নিউ টাউনের যাত্রাগাছি, এই সমস্ত বাড়িগুলো নয় আপনার? তো আমি প্রশান্ত বর্মন আপনার বাড়িতে গিয়ে ঘুমালে ওই বাড়িটাও আমার হয়ে যাবে? মাটিগাড়ার বাড়িতে তো আপনাকে দেখা গেছে, আমি এখানে তো ভাড়া নিয়েছি। আপনার আওয়াজ শোনা গেছে বাইরে, আপনি সাংবাদিকের সঙ্গে কথা বলছেন, আমি সেটাও তো শোনা গেছে। এখানে তো ভাড়া নিয়েছি, ভাড়া নিয়ে থাকি এখানে। আসল বাড়িটা কোথায়? আমার আসল বাড়ি গ্রামে, বোকালির মঠ। আপনি গ্রামে গিয়ে খবর নিন না, আমি কি ধরনের ছেলে আছি খবর নিন, এবং আমি কিভাবে একটা পিছিয়ে পড়া সমাজ থেকে উঠে আসছি সেটা খবর নিন। দেখুন, মানুষ যখন বিপদে পড়ে তারা কারো নাম কারণ বলে, এটা প্রমাণ হবে, তদন্ত হবে। আজকে ঠিকাদাররাও দুর্নীতির অভিযোগ করেছেন আপনার বিরুদ্ধে। এই ঠিকাদারদের একটু আপনারা মুখ দেখতে বলুন, এবং সংবাদ মাধ্যমের প্রতি আমারও আস্থা আছে। এই ঠিকাদাররা ওখানে ইউনিয়ন বাড়ি চালাতো, এই ঠিকাদাররা ওখানে কাটমানি তুলতো, সেটা আমি বন্ধ করে দিয়েছি ভিডিও হয়ে আসার পর। আমার নামে আমার মোবাইলে ফোন এসেছিল অডিটর সাহেব যে আপনাকে এবার দেখে নেওয়া হবে, আপনার নাম ঢুকিয়ে দেওয়া হবে। তার মানে অডিও রেকর্ড করা আছে, আপনি এই তথ্যগুলো দিতে পারবেন? পুলিশ ডাকলে যাবেন আপনি? অবশ্যই যাবো। আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে দাঁতনের থেকে, পরিবারের থেকে, স্বপন কামিল্লার পরিবারের থেকে? দেখুন, এফআইআর হয়েছে, সেটা আইনত আছে, আইনের দ্বারস্থ হব। অবশ্যই মহামান্য আদালত আছে, আদালত বিচার করবে। আমি তদন্ত সহযোগিতা করব, তদন্ত যেখানে এগোবে সেখানে সহযোগিতা করব, সব রকম সহযোগিতা আমার তরফ থেকে থাকবে। পুলিশ কি যোগাযোগ করেছিল আপনার সঙ্গে? কেন যোগাযোগ করবে না, করেছি। অভিযুক্ত রাজগঞ্জের বিধায়ক প্রশান্ত বর্মনের বাড়িতে কাজ করেন অশোক কর, তার কুকুর দেখাশোনা করেন। এই অশোক করকে জিজ্ঞাসাবাদ। অশোক করের বিরুদ্ধে বিডিওর বাড়িতে চুরির অভিযোগ, চুরি করায় বিডিওর বিরুদ্ধে মারধরের অভিযোগ অশোকের। গতকালই নিউজ 18 বাংলায় বিস্ফোরক অশোক কর, বিডিওর কীর্তি ফাঁস করে অভিযুক্ত অশোক কর। বিডিওর যাবতীয় কুকীর্তি ফাঁস করে দেয় এই অভিযুক্ত অশোক কর। কথা বলবো আবারও অনুপ রয়েছে সঙ্গে। অনুপ, এই অশোক করকে কি পুলিশ জিজ্ঞাসাবাদ করছে? একবারে অশোক কর যে অভিযুক্ত ছিল চুরির ঘটনায়, আর তাকে কিন্তু গতকাল নিউজ 18 বাংলা তিনি যে বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছিলেন, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তাই অশোক করকে কিন্তু একেবারে জিজ্ঞাসাবাদ করে, সাথে গোয়েন্দা শাখার পুলিশ তারাও জিজ্ঞাসাবাদ করে যৌথভাবে। মূলত কি ঘটনা ঘটেছে? চুরির ঘটনা কিন্তু ভিডিও নিজে কোনো থানায় অভিযোগ করেননি, এবং সেই কারণেই কিন্তু একেবারে সেই ঘটনা নয়, পাশাপাশি দেখতে গেলে যে ঘটনার বিবরণ দিয়েছিল 28 তারিখ রাতে কি ঘটনা ঘটেছিল, গোটা ঘটনা সম্পর্কে মারধর করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, তাকে মারধর করার অভিযোগ ভিডিওর বিরুদ্ধে, এবং তার যে শরীরে একাধিক ক্ষত ছিল। এই গতকালই নিউজ 18 বাংলা একেবারে তিনি কিন্তু এই বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল যে গতকালকে বিকেলবেলা একেবারে এই অশোক কর তাকে কিন্তু পুলিশের পক্ষ থেকে বিধাননগর হাসপাতাল থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে কিন্তু বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ দীর্ঘক্ষণ গভীর রাত পুরো জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার বিবরণ সম্পর্কে জানতে পারে। কি পরিস্থিতি হয়েছিল, স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করা হয়েছিল কিনা, তাকে মারধর করে ভিডিও মেরেছিল কিনা, এবং কি দিয়ে মারধর করা হয়েছিল, তিনি কতক্ষণ ছিলেন, এই গোটা যাবতীয় বিষয় কিন্তু ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের পক্ষ থেকে প্রথম থেকে এভিডেন্স জোগাড় করে, একদিকে যেমন ডিজিটাল এভিডেন্স, অন্যদিকে মূল সাক্ষী হিসাবে কিন্তু জোগাড় করা হচ্ছিল ভিক্টিম, কারণ যে ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু উপস্থিত ছিল একেবারেই অশোক কর। অশোক করই কিন্তু চুরি ঘটনা যে ঘটিয়েছিলেন গতকালকে কিন্তু নিউজ 18 বাংলায় এই বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছিলেন, এবং তাকে তুলে আনা হয়েছিল, মারধর করেছিল, পরবর্তী ক্ষেত্রে আবার ডেকে পাঠানো হয়েছিল, এবং যেদিনকে এই খুনের ঘটনা ঘটে সেদিনকে কিন্তু সন্ধ্যা 6টার কাছাকাছি তাকে ছেড়ে দেওয়া হয়। এবং তার আগে কি হয়েছিল, দুজনকেই মারধরের অভিযোগ করছিল এই অশোক কর। সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই অশোক করকে পুলিশের পক্ষ থেকে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়। বিকেলের পরে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়, গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়, এবং গোটা ঘটনার বিবরণ সম্পর্কে কিন্তু ইতিমধ্যেই তার থেকে জানা হয়েছে বলে এমনটাই পুলিশ সূত্রের উপর জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ অনুপ। এই অশোক কর গতকাল নিউজ 18 বাংলায় কি বলেছেন শুনুন। চুরি করেছিল, চুরি করার পরে স্যার প্রথম আমাকে মারধর করলো, নিয়ে যাওয়ার পরে গণেশ পূজার 2 দিন পরে আবার ছেড়ে দিলাম, স্বীকার করতে ছেড়ে দিল। আমি কাকে দিয়েছে বললো, আমি বললাম বসন্তকে স্বপন কামলিয়াকে দিয়েছি, বলতে আমাকে ছেড়ে দিল। তারপরে 28 তারিখে আবার আমাকে ডাক করলো, উনি স্বর্ণবালা এলো, আসতে দুজনকে মারধর করলো, করতে আমি স্বীকার করে গেলাম যে ওনাকে দিয়েছি, উনিও বললো আমাকে দিয়েছে, আমি কালকে মাল দিয়ে দেবো, সোনাবালা বললো। ও থাকলো, আমি চলে এলাম। গয়না ছিল মোটামুটি এই টাইমে একটা ওই চুরি ফুরি কতটা, ওই 500-600 ওয়েট হবে, 500 গ্রাম গ্রাম।
500 গ্রাম। আমি কুকুরি দেখাশোনা করে এই বলছি না, নেশার ঘরে লোভে করে ফেলেছি।